2018 সালের 3 ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গ্রেপ্তার আতঙ্কে তাড়াহুড়ো করে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় সেই সভা। ওই সভার পর 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান। এর আগে 2016 সালের মার্চে অনুষ্ঠিত হয় দলটির কাউন্সিল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর 5 আগস্ট পতিত শেখ হাসিনার পতনের পর দলটি আবার সাংগঠনিক তৎপরতা নিয়ে ঘুরে দাঁড়ায়। পরিবর্তিত পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির বর্ধিত সভা। তারেক রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় স্বাগত বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অংশ নেবেন দলের বিভিন্ন স্তরের প্রায় 4000 নেতা। নির্বাচন সামনে রেখে এই বর্ধিত সভাকে খুবই সময়োপযোগী বলে মনে করেন দলটির নেতারা। আমরা বারবারই বলেছি যে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কি আলোচনাগুলো করবেন, সে আলোচনার ভিত্তিতে আমাদের পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঐক্যটা খুব জরুরি। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে আমাদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠতে হবে। সেই ইউনিটির যেন খুব বেশি ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের উপরে হয়, সুদৃঢ় হয়, এবং আগামী দিনগুলা যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, যে লক্ষ্যটা হলো একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা প্রস্তাব, দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে বর্ধিত সভা থেকে একটি বার্তা দেওয়া হবে। সভা থেকে নির্বাচনমুখী রোডম্যাপের যাত্রা শুরু করবে বিএনপি। এখানে যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন, যাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কি চান তারা। কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল, তারপরে আরও নানা বিষয়, এখানে কোথায় কি অবস্থা, এখানে কি ধরনের রেজুলেশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায়, তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা আসবে। এবারের বর্ধিত সভার জন্য সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। স্লোগান নির্ধারণ করা হয়েছে। নেতারা বলছেন, সভায় তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়েই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে বিএনপি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ আবু সাইদ, তার ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পরতে পরতে ছিল ছাত্রলীগের বাধা আর নিয়মিত নির্যাতন নিপীড়ন। পট পরিবর্তনের পর আওয়াজ ওঠে ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের। দাবির মুখে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের সিদ্ধান্তও আসে সিন্ডিকেট সভায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য, হল দখলকারী, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ থাকবে। এরপরও ক্যাম্পাসের রাজনীতি বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের দাবি, লেজুর ভিত্তিক রাজনীতিতে জড়িতদের শাস্তির বিধান স্পষ্ট নয়, তাই মানছেন না কেউ। গণস্বাক্ষর নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই সিদ্ধান্তটা আদায় করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃক বা বিশ্ববিদ্যালয় মনোনীত যে রাজনীতিটা থাকবে সেই রাজনীতিটা হয়তো বা করতে পারবে, কিন্তু লেজুর ভিত্তিক যে রাজনীতি আছে ওই রাজনীতিটা আসলে আমার মনে হয় স্থায়ীভাবে এটা বহিষ্কার করা উচিত। এদিকে তৎপরতা থাকলেও প্রজ্ঞাপনের কারণে ক্যাম্পাসে কমিটি প্রকাশ করেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুক্ত রাজনীতির চর্চায় তারা তাগিদ দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনের। দলীয় অন্ধত্বের কারণে কেউ ক্যাম্পাসে এসে তার প্রভাব খাটাক। আমরা চাই যে ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতির চর্চাটা চালু থাকুক। অনতিবিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন যেন হয়, সেটির ব্যবস্থা প্রশাসন এবং রাষ্ট্র করবে। তবে বিশ্ববিদ্যালয় আইনে বিষয়টি উল্লেখ না থাকায় কাটছে না জটিলতা। এই মুহূর্তে যদি আমি ছাত্র সংসদ নির্বাচনে যাই, কেউ যদি আইনগত কোনো লিগ্যাল অবস্থান নেয়, তখন কিন্তু আমার সেই প্রশ্নের জবাবটা দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। এই কারণে আমরা আসলে কোনো গ্যাপ রাখতে চাচ্ছি না। আমরা দ্রুত ছাত্র সংসদ যেন দিতে পারি, সেই জিনিসটা তৈরি করার জন্য আমরা এই পথে হাঁটতে চাচ্ছি। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচনের ধোঁয়া তুলে প্রগতিশীল রাজনীতিকে দমিয়ে রাখা হচ্ছে। ইসলামী ছাত্র শিবিরকে পৃষ্ঠপোষকতা দিয়ে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে প্রশাসন। দুর্বসন্ধিমূলক যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে এখানে পারতপক্ষে ছাত্র দলকে কোণঠাসা করার একটা অপচেষ্টা লিপ্ত হয়েছে। মূল কারণ হচ্ছে ছাত্র সংসদের একটা ধোঁয়া তুলে তারা কার্যত তাদের যে দোষগুলো, তাদের যে অপকর্ম, সেগুলোকে তারা আড়াল করতে চায় এবং সেগুলো থেকে সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিকে অন্যদিকে তারা ফিরিয়ে নিতে চায়। প্রশাসন নাম কাওয়াজতে হচ্ছে কি এখানে রাজনীতি বন্ধের নামে একটা ঘোষণা দিয়েছে। বাস্তবিক অর্থে প্রগতিশীল রাজনীতিগুলোকে তারা বন্ধ করতে পেরেছে, কিন্তু বাস্তবিক অর্থে এরা কিন্তু এই শিবিরের রাজনীতিটাকে একভাবে হচ্ছে এখানে প্যাট্রোনাইজ করছে।
তবে ছাত্র শিবিরের দাবি লেজুর বৃত্তি গোপন বা ওপেন নয়, মনোবৃত্তি বুঝে ছাত্রদের অধিকার আদায়ে কাজ করছেন তারা। আমরা লেজুর বৃত্তি রাজনীতি করি না, এর পক্ষেও না। ক্যাম্পাসের কল্যাণের জন্য যে কাজগুলো করা দরকার বলে আমরা মনে করছি, ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ উড়িয়ে দিয়ে উপাচার্য জানালেন, বিগত সময়ে ক্যাম্পাসের নোংরা রাজনীতির বিষয়টি বিবেচনায় রেখে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু আমাদের প্রথম সংসদ হবে, সেই অনুযায়ী তাদের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে, অনুকরণে অনুসরণে হয়, সেটার জন্যই আমরা করছি। কোনো রাজনৈতিক দল আমাদের ক্যাম্পাসে কোনো ব্যানার বা ফেস্টুন অন্যান্য কার্যক্রম কিন্তু আমাদের নাই। ক্যাম্পাসের বাইরে যদি কেউ কিছু করে, এটা দায়ভার কিন্তু ক্যাম্পাসে আমরা নিতে পারি না। বিপ্লব পরবর্তী শিক্ষা গবেষণায় এখনও প্রাণোচ্ছল হয়ে ওঠেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রাধান্য পাচ্ছে সাংগঠনিক তৎপরতা, রাজনীতি। ক্যাম্পাসে সবচেয়ে বেশি সক্রিয় ছাত্র শিবির, সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। 1986 সালে নরসিংদীর শিবপুরে 15.39 একর জমি নিয়ে গড়ে তোলা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যায় নাজেহাল এই শিল্পনগরী। 2015 সালে একই উপজেলার সৈয়দনগরে 88 কোটি 40 লাখ টাকা ব্যয়ে 30 একর জমি অধিগ্রহণ করে সম্প্রসারণের কাজ শুরু হয়। 23 সালের অক্টোবরে কাজ শেষ হলেও এখনও পর্যন্ত গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, প্লট দেয়া হয়নি প্রকৃত উদ্যোক্তা বা ব্যবসায়ীদের। গত সরকারের নেতাদের সুপারিশে প্লট বরাদ্দ দেয়ায় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরীতে যে 160টার অধিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং তার কার্যক্রম যে পর্যায়ে চলছে, তাতে আমরা ব্যবসায়ী মহল হতাশাগ্রস্ত। ব্যবসায়ী নেতারা বলছেন, প্লট বরাদ্দে বিগত সরকারের ভুল নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। বিগত সরকারের ভুল নীতি এবং ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে কিছু অব্যবসায়ীদেরকে আসলে প্লট দেওয়া হয়েছে। যারা প্লট নিয়েছেন তারা মনে করেছেন যে আসলে এটা একটা পূর্বাচলের মতো প্লট। প্লটের চাহিদার বিদায় যদি এখানে হয়, তাহলে একটু বড় ধরনের এক্সটেনশন করে আমরা চাচ্ছি একটা নতুন একটা শিল্পনগরী গড়ে তোলেন। সম্প্রসারিত অঞ্চলে 1.5 শতাধিক প্লটের বরাদ্দ কারা কিভাবে পেলেন তার সদুত্তর মেলেনি বিসি কর্মকর্তাদের কাছে। এ তো অপাবলিকলি করা উচিত। দেখলাম কোনো আপডেট নাই, কোনো তথ্য নাই। না, ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইট না, এটা তো প্লটের বিষয় হলো একজন ইন্ডিভিজুয়াল প্লট পাইছে, সেটাকে আমরা পাবলিকলি বলতে পারি। তো 157টা যে সমস্ত প্লট বরাদ্দ দেওয়া হয়েছে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে, তারা তাদের মধ্যে অনেকে এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। যে কারণটা জানা যাচ্ছে সেটা হলো তাদের মধ্যে অনেকে লেআউট প্ল্যান দিয়েছে, সেটা এখনো অনুমোদন হয়ে আসেনি। নরসিংদীর ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার হবে, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে লাখো মানুষের, মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। এটি মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগার। পৌরসভা থেকে 5 কিলোমিটার দূরে দিঘি ইউনিয়নের ভাটবাউর এলাকায় 2012 সালে তৈরি এই ভাগারে প্রতিদিন বর্জ্য ফেলা হয় প্রায় 30 টন। তবে নির্দিষ্ট স্থানের বাইরে কৃষি জমিতেও ছড়িয়ে পড়ছে ময়লা, এতে ব্যাহত হচ্ছে আবাদ। এই অলাচিন পলাচিন যত যার জীবিত সব কিছু পরে সেখানে আমার ফসল হয় না। ময়লা ফালাইয়া খেতে কাজ করা পারি না, হাতে বিন্দে পায়ে বিন্দে সুই চুই দেয় আর কাগজ দিয়ে ধানের ক্ষতি হইতেছে। ময়লার দুর্গন্ধে চরম দুর্ভোগে ভাটবাউর মূলজান সহ আশেপাশের 5 গ্রামের মানুষ। আন্দোলন সংগ্রাম করেও সরানো যায়নি ভাগার। বড়দেরও সমস্যা, বাচ্চাদের হলো আরো বেশি সমস্যা। এই বাতাসের দুর্গন্ধে মনে করেন একদম সারা গ্রাম একদম ছড়িয়ে যায় বাতাসে। গন্ধ দুর্গন্ধ, মাছি মশাই জ্বালিয়ে বাস করাই যায় না এখানে। গন্ধের কারণে আমাদের অসুবিধা হয়, বাচ্চাদের ক্লাসরুমে থাকা কষ্ট হয়। দিনের বেলা মাছি আসতো, এখন রাতের বেলা অনেক মাছি আসে এবং আমাদের খাবার আমরা যতটাই ঢেকে রাখি কিন্তু এটা ট্যাকেল দেওয়া যাচ্ছে না। এই সমস্যা সমাধানে প্রকল্প নেয়ার কথা জানালেন পৌরসভার প্রশাসক। 100 কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করে আমরা ডিপিপি করে পাঠিয়েছি। তো জিনিসটা নিয়ে এখন কাজ চলমান আছে, আর যতদিন না ওটা পাশ হয়ে আসছে আমরা তো কাজ শুরু করতে পারছি না। তো ততদিন আসলে আমাদের দিক থেকে আপাতত করার মতো তেমন কোনো কাজ নাই। তো আমরা আশা করছি অচিরে এই প্রজেক্টটা পাশ হয়ে আসবে। এই ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। গাছে গাছে লাল টসটসে টমেটোর এই দৃশ্য
পিরোজপুরের নাজিরপুর উপজেলার। চলতি বছর টমেটোর উৎপাদন ভালো হওয়ায় মাটিভাঙা ও শেখমাটিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামেরই দৃশ্য একই রকম। যদিও মনোমুগ্ধকর এ দৃশ্যেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এবছর বাজারে সরবরাহ বেশি, তাই দাম কম পাচ্ছে কৃষকরা। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, শ্রমিকদের একদিনের মজুরি উঠানো কঠিন হয়ে পড়েছে। আমরা যদি 50 পয়সাও কই যে টমেটো 50 পয়সা কেন, তাও কেনে না। যা হয়েছে তাতে এখন তো দামই নাই, খালি তুলে তুলে গাড়ি দিয়ে সেইভাবে পচে যাচ্ছে। দুঃখের কোনো শেষ নাই। এখন না চলে কিষেন, না চলে পাট, ঘরে নাই খাবার। একই অবস্থা সাতক্ষীরাতেও। স্থানীয় বাজারে 10 টাকা কেজি দরে বিক্রি হলেও ক্ষেত থেকে 2 টাকা কেজি দরেও নিতে চায় না ক্রেতারা। ফলে খেতেই নষ্ট হচ্ছে হাজার হাজার কেজি টমেটো। এদিকে উৎপাদন খরচ না ওঠাতে পেরে ঋণের কিস্তিও দিতে পারছে না প্রান্তিক কৃষকরা। ভয়ে অনেকে ছাড়ছেন এলাকা। এ সংকটে কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ তাদের। এখন 2 টাকা কেজি গরু ছাগলও খাচ্ছে না, তাহলে আমরা কিভাবে তুলবো আর কিভাবে আমরা ফেলাই দেবো? তাহলে আমরা 2 টাকা বেচবো না। খরচটা বাঁচানোই আমাদের এখন দুষ্কার। এখন নিজের জনের দাম তো গেল আলাদা পড়ে যায়। এখন এই টমেটো 2 টাকা কেজি, অনলি 2 টাকা কেজি। তবে সংকট সমাধানে জেলায় হিমাগার স্থাপন করার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে এইটা বলেছি যে যদি এখানে একটা কোল্ড স্টোরেজ বা টমেটোর যে প্রসেসিং সেন্টার যদি থাকে, তাহলে আমাদের এই কৃষকরা যে টমেটো উৎপাদন করতেছেন সেটার ভালো দাম পাবেন, কৃষকরা লাভবান হবেন। সাতক্ষীরা এবার 335 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, আর পিরোজপুরে টমেটোর চাষ হয়েছে 105 হেক্টর জমিতে। ডিভিসি নিউজ ডেস্ক। এটি নওগাঁর কীর্তিপুর হাট। বিক্রির জন্য হলুদ নিয়ে আসছেন কৃষক, আর তা কিনে হাটে স্তূপ করছেন পাইকাররা। এখান থেকেই হলুদ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মান আর রং ভেদে প্রতিমন কাঁচা হলুদের দাম 1300 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। এবছর ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। সিদ্ধ করার পর হলুদের গাও যখন শুকিয়ে যায়, তখন আমরা এই হলুদটাকে বাজারজাত করার জন্য 3 জাত সিস্টেম করি আমরা। এই হলুদটা যখন আমাদের শুকিয়ে যায়, তখন আমাদের একটা ঘুরতি একটা মিশিং আছে। এই মিশিং এর দ্বারায় হলুদটা খুব ফাঁকি করা হয় আমাদের। 1900, 1800, 1700, 1600 এই দামে কিনে আনে খোলাত ফেরাইয়া, তারপরে উষে দিয়ে শুকাইয়া ছুঁয়ে, তারপরে দাম দর হলে বাজারে ফেরার পর আমরা বিক্রিকে দেয়। কাঁচা হলুদ কিনছেন স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা, আর তা পরিষ্কার করে শুকানোর পর বিক্রি করা হয়। শুকনো হলুদ বিক্রি হচ্ছে প্রতিমন 10,000 টাকায়। বৃহত্তর হলুদের হাট, এই হাটে প্রচুর আমদানি হয় এবং মোটামুটি দামও ভালো আছে। 1700, 1750 থেকে 1900, 2000 পর্যন্ত। এই কিত্তুর বাজারে হলুদটা খুব উন্নত মানের। এই হলুদটা আমরা নাটোর লে যায়, ওখান থেকে আবার অন্য জায়গায় সাপ্লাই দিই। এখান থেকে আমরা আড়তদারি করি, আমরা কিনে ওদের আবার বিতরণ করি, করার পর ওখান থেকে মাল আবার ইনপুট হয়ে চলে যাচ্ছে। এবছর নওগাঁয় হলুদ চাষ হয়েছে 450 হেক্টর জমিতে। আবাদ আরও বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের তারাশের মহিষলুটি ও উল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অর্ধশত শুটকির চাতাল। পুঁটি, ট্যাংরা, খৈলসা, টাকি, চান্দা ও বোয়াল মাছ সহ বিভিন্ন দেশীয় মাছের শুটকি তৈরি হয় এসব চাতালে। ধুয়ে নিয়ে এসে লবণ দিয়ে মাখায় আধা ঘন্টা 1 ঘন্টা ধুয়ে চাতালে লেড়ে দিই, দিয়ে লাড়া শুরু করি। এখানকার শুটকির চাহিদাও রয়েছে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতেও। তবে এবছর চলনবিল থেকে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ কম হওয়ায় কমেছে শুটকির উৎপাদন। তবুও শুটকির চাতালগুলোতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। তবে আগের চেয়ে কাজ কম বলে জানান তারা। মাছের হার ধরেন যে আগের মতো নাই, চাতাল আগে বেশি ছিল, ব্যবসা খুব ভালো না। মাছ কম, এখানে আমার পোষাচ্ছে না, লেবার আছে, বেতন দেওয়া লাগে। মাছের উৎপাদন বৃদ্ধিতে অবয়শ্রম তৈরি সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। আমরা চেষ্টা করে যাচ্ছি মৎস্য অবয়শ্রম প্রতিষ্ঠা, বিল নার্সারি স্থাপন সহ এখানে একটি সমন্বিত প্রকল্প গ্রহণের মাধ্যমে এই চলন বিলের যে দেশীয় প্রজাতির মাছকে প্রাচুর্যতা ফিরিয়ে নিয়ে আসার জন্য। চলতি মৌসুমে জেলায় 350 মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য অধিদপ্তর, যার বাজার মূল্য আনুমানিক 10 কোটি টাকা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।